পড়াশোনা কিন্তু ভাই দারুণ জিনিস। আচ্ছা, এই যে ইঞ্জিনিয়ারিং পড়লি, কি জানোস তুই? বর্তনীর কিছু জানোস? এটা সার্কিট ঠিক করতে পারবি? না মামা, এটা তো আমি এই স্লাইড মুখস্থ করে ইঞ্জিনিয়ারিং পাস করে লিছি। সোসাইটি এই লোকটার এমন ভাবে প্রেশারাইজ করছে, মানে লোকটা একটা অপরাধী, লোকটার একটা অপরাধী বানায় ফেলছে। এই শুধু এই চিন্তা থেকেই শেষমেশ ওই লোকটা মানুষের সাথে আর কমিউনিকেশন রাখে না, সে তার মতো থাকে। মানুষের উপরে তো জোর জবরদস্তি করা যায় না। আপনি গরু ছাগলটা পিটায় আপনি একদিকে রাখতে পারবেন। আপনি একটা 4 বছরের বিশ্ববিদ্যালয় জীবন আপনি 10 বছর কাটাই দিতেছেন এইসবের পিছনে সুইটা। না, আমি এমন একটা কিছু পড়তে চাই যেটা আমি আজীবন মনে রাখবো, যেটা আমার কোনো কাজে লাগবে। অনেক বড় একটা কিন্তু অপচয় জীবনের। আপনার পিক টাইম, আপনার মানে একবারে যে মুহূর্তে আপনার গায়ে শক্তি আছে, আপনার চিন্তা করার শক্তি, আমার ব্রেনটা সুপার অ্যাক্টিভ, ওই মোমেন্টে আপনি এমন কিছু করতেছেন যেটা আপনার হয়তো বা 4 থেকে 5 বছর 6 বছর পরে আপনার লাইফে কোনো কাজে লাগবে না, কোনো প্রোডাক্টিভ কিছু আপনারা দিতেছেন না। আমার অনার্স মাস্টার্স এমফিল করা, আমার সবগুলোতে খুব ভালো রেজাল্ট, কিন্তু আমার কর্মজীবনে জিরো, কোথাও কোনো কাজে লাগেনি। একটা ম্যাথ করো, কইরা যাও, তুমি পাস করছো, A+ পাইছো, লাভ কি আমার? F = M এর এক্সাক্ট অ্যাপ্লিকেশনটা কি? কারণ ও হাসতে হাসতে আমাদের এডুকেশন সিস্টেমকে রীতিমতো তুলোধুনো করছে, কিন্তু এটা ঠিক যে এটাই বাস্তবতা। বাস্তবে এটা কিভাবে কানেক্ট করা যায়, একটা সূত্রের প্রয়োগ কিভাবে করা যায়? আপনি খুব কঠিন বিষয়কে খুব সহজ করে মানুষের মাথায় ঢুকে দেন। গ্রেটেস্ট অ্যাথলিট অফ অল টাইম লিওনেল মেসি। পেলে, ম্যারাডোনা সবাইকে ছাড়াই গেছে মেসি। মেসির দ্বারে কাছে কেউ নেই। মেসি ইজ মেসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স দ্য RG কিবরিয়া শোতে। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা একই সাথে দেখতে পান আমাদের টেলিভিশন প্লাস আমাদের সোশ্যাল মিডিয়াতে, নেক্সাস টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুকে। আজকে যাকে নিয়ে আমার সময় কাটবে, যার কন্টেন্ট আমি নিয়মিত দেখি, খুবই ক্রিয়েটিভ কন্টেন্ট এবং সাম্প্রতিক সময়ে যাকে অনেক পছন্দ করছেন মানুষ, তো আমার কাছে মনে হলো যে ওর সাথে ডেকে একটু কথা বলি। এবং আমি যদি ভুল না বলে থাকি, সে এখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যার নামে আপনারা অনেকেই চিনবেন না, কিন্তু তার পেজের নামে তাকে আপনারা চিনবেন। তিনি হচ্ছেন গোলাম রাব্বানী। জি, গোলাম রাব্বানী, এবং ওর পেজের নাম হচ্ছে টুকো নাকি টাকো, কোনটা? টুকু দা আগলি। ওকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। আমি খুবই হ্যাপি যে আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন এবং আপনি এসেছেন আমার অনুষ্ঠানে। আপনি থাকেন জাহাঙ্গীরনগর আমি বিশ্ববিদ্যালয়ে। খুবই অনার্ড ফিল করতেছি যে আপনার মতো একটা মানুষের সাথে আমি বসে এই জায়গায় হয়তো বা নেক্সট 1-1.5 ঘন্টা কিছু কনভারসেশন করতে পারবো। আই এম ফিলিং রিয়েলি অনার্ড। আমি যদি ভুল না বলে থাকি, আপনি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। কোন সাবজেক্টে পড়ছেন? উদ্ভিদ বিজ্ঞান, বোটানি। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। মানুষজন আপনাকে ভালোবাসছে, আপনার কন্টেন্ট প্রচুর পছন্দ করে, আমি যেটা দেখলাম ফেসবুকে। আপনার কন্টেন্ট আসা মানেই হচ্ছে হলো লোকজন অপেক্ষায় থাকে। বিশেষ করে এই যে ফুটবল নিয়ে যে কন্টেন্টগুলো এসছে, এত জনপ্রিয় হয়েছে, এত জনপ্রিয় হয়েছে। এই কন্টেন্টগুলো নিয়ে আমি কথা পরে বলতে চাই, তার আগে আমি একটু শৈশবটা নিয়ে জানতে চাই। আপনার পরিবার, কোথায় জন্মেছেন, পরিবার পরিজন সবকিছু মিলিয়ে। আমি জন্মগ্রহণ করছি চাঁদপুরে। আচ্ছা, চাঁদপুরের মতলব উত্তরে। জি। তো আমি আমার শৈশবে বড় হয়েছি আমার নানার বাড়িতে। মামার বাড়িতে কেন? আমি ভালো লাগতো আমার ওই জায়গায়, আমার নানা নানু আমাকে অনেক বেশি আদর করতো। আচ্ছা। এন্ড আমি ওইখানেই কমফোর্টেবল ফিল করতাম। আমার ফ্রেন্ড সার্কেল বলেন সবকিছু ওই জায়গাতেই। বাবা কি করতেন? আমার বাবা প্রথম দিকে সাংবাদিকতা করতো অনলাইন পোর্টালে। তো তারপরে উনি পলিটিক্যাল কিছু অ্যাক্টিভিটি করছিল। দেন এখন আমার মামার বিজনেস আছে, মামার সাথে কাজ করে। আচ্ছা আচ্ছা। তো আপনার কয় ভাই বোন? আমরা 2 ভাই। 2 ভাই? জি। আপনি বড়? জি, আমি বড়। জাহাঙ্গীরনগরে পড়ার ব্যাপারটা কি, এটা একটু জানতে চাই। স্কুল কলেজের পরে জাহাঙ্গীরনগরে টার্গেট ছিল নাকি সাবজেক্ট চা পাওয়া হলো বা না? এটার আমি 2019-এ এইচএসসি দেই। জি। তো 2019-এ আমি মেডিকেল এডমিশন টেস্টের প্রিপারেশন নিই অ্যান্ড লাকিলি আমি শেরেবাংলা মেডিকেল কলেজে চান্স পেয়েছিলাম। আচ্ছা। তো আমার কাছে মেডিকেলের পড়াশোনা খুবই প্রেশার মনে হয়েছে। পড়ছেন ওখানে 1 বছর? হ্যাঁ, আমি 1 বছর পড়ি নাই, 2 মাসের মতো পড়ছিলাম। 2 মাস পরে মনে হচ্ছে এটা আপনার জায়গা না। এটা আমার পক্ষে আর পসিবল না, আই কুইট। আমি ছাইরা চলে আসছি। পরে কোভিড আসলো। তা আমার কাছে আর অপশন ছিল না। আমি কিন্তু 2019-এ যত জায়গায় এক্সাম দিছি এক্সেপ্ট ঢাকা ইউনিভার্সিটি, আমি সবগুলো জায়গায় চান্স পেয়েছি, ইভেন জাহাঙ্গীরনগরেও। আচ্ছা। আমার কাছে আর অপশন ছিল না যে আমি ওই মেডিকেল সাইডে আসার পরে। আচ্ছা। দেন আমি ওই কোভিডের টাইমে তো সবাই লক। হ্যাঁ। আমিও ওই সময় ভালো ডিপ্রেশনে কাটছে, যেহেতু এটা ভুল ডিসিশন ছিল, ছাইরা আইসা পড়া, ভর্তি ক্যান্সেল কইরা। হ্যাঁ।
আমি কোভিডে আবার সেই চাঁদপুরে চলে যাই, আমার বাসা নারায়ণগঞ্জে। জি। বাট কোভিডের লকডাউন দেওয়ার 3 দিন আগে চাঁদপুরে চলে যায়, পুরো কোভিডটা আমার ওই চাঁদপুরে কাটছে। And আমি দেখতাম যে ওই সময় আমার ফ্রেন্ডরা সবাই অনলাইন ক্লাস করে, একটা নিউ এক্সপিরিয়েন্স, আমার নাই ওইটা। ডিপ্রেশনে ছিলাম, ওটা ডাজেন্ট ম্যাটার। পরে আমি আবার সেকেন্ড টাইম দেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আবার জাহাঙ্গীরনগরে আমি চান্স পাই। সেকেন্ড টাইম দিয়া সেকেন্ড টাইমে মানে হচ্ছে চান্স পাই, মানে দুইবার এক্সাম দিছি, দুইবারই চান্স। ওকে, তার মানে সেকেন্ড টাইমে গিয়ে পড়তে হয়। দেন হচ্ছে এই বোটানি সাবজেক্ট। আচ্ছা, তো এটা তো আগের ছিল না বোটানি, নাকি কোনো রকম একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারলেই হলো? আমার হচ্ছে কোন রকম, দেন ওইটাতে আর কোনো অপশন ছিল না যে সেকেন্ড টাইমে। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেকেন্ড টাইম নেই। রাইট। তো আমার হচ্ছে আর অপশন ছিল না, যেহেতু জাহাঙ্গীরনগরে প্রিভিয়াসলি আমার এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স ছিল এন্ড আমি চান্সও পাইছিলাম। দেন আমি ডিসাইডেড টু এখানে পড়ার। ওকে, আবার দিছি। সো এখানে পড়লেন এবং এখানে মোটামুটি একটু আপনার বলা যেতে পারে ইয়ার গ্যাপ আছে, মানে সামহাউ কি একাডেমিক্যালি, বাট যে ওয়েতে আমাদের এডুকেশন সিস্টেম আসলে ফাংশন করতেছে, আমি একটু পাগলাটে স্বভাবের মানুষ। আই লাইক ইউ ব্রাদার। স্বাধীন মানে আমি আমার মানে হচ্ছে যা চিন্তা করি আমি ওইটা বইলা দিই আর কি। না, এটা খুব গুড। আমি আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে ওয়ে অফ এডুকেশন এটা আসলে আমার সাথে স্যুট করে না। আমি যে খারাপ স্টুডেন্ট এরকম না, বাট আমি এই জায়গায় মজা পাই না। আমি পড়া কারেক্ট, আমি স্লাইড দিয়ে আমি কিসের অনার্স করতেছি, আমি স্লাইড পড়তেছি, আমি ওগুলো মুখস্থ করে এক্সাম দিতেছি, এক্সাম দেওয়া শেষে আমি ভুলে দিতেছি প্রিভিয়াস সেমিস্টারে আমি কি পড়ছি, আমার কোর্সের নাম 100% কারেক্ট, এগ্রিড। আমার এই পড়াশোনা ভালো লাগে না। আমি এমন একটা কিছু পড়তে চাই যেটা আমি আজীবন মনে রাখবো, যেটা আমার কোনো কাজে লাগবে। সেই চিন্তাধারা থেকে আমার এই পড়াশোনার থেকে আমি একটা বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে। এটা কি প্রথম থেকেই ছিল? না না না, এটা তো আমি দেখা তো বুঝছি। আচ্ছা, কারণ আমি তো কলেজ পর্যন্ত তো এই দেশে জানাই যায় না যে আসলে পড়াশোনার মজা কি হচ্ছে না হচ্ছে। আমি ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমি ওই ফিলটা পাই নাই, টু বি অনেস্ট। মানে আমার সবার প্রতি সম্মান আছে, যারা আমাদের মানে হচ্ছে গুরুজন, শিক্ষক বা আমাদের সিস্টেম, সব কিছুর প্রতি রেসপেক্ট আছে। কারণ আমি বললেই তো আর এটা চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু একান্তই আমার পার্সোনাল অপিনিয়ন যে আমি কোনো মজা পাইনি এই পড়াশোনা করে। বাট তাও এটা যেহেতু একটা সার্টিফিকেটের বিষয়, ওই যে মানুষ বলবে যে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, শিক্ষিত হয়েছে, জাস্ট এই কারণে আমি পড়াশোনা করতেছি এখনো। বাট এটা আমার সাথে যায় না এই ধরনের। শুধু আপনার না, এটা বাংলাদেশের অসংখ্য স্টুডেন্টের বক্তব্য। এটা আমি নিজে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মানে ভাই আপনি একটা জিনিস পড়তেছেন, ধরেন আপনি একটা ফিজিক্সের থিওরি পড়তেছেন বা একটা, আপনি জানেনই না এর অ্যাপ্লিকেশন কি, আপনার দান্দা হইলো আপনি এটা পড়তেছেন, আপনি সামহাউ আপনি মুখস্থ করেন আর যাই করেন, এক্সামে লিখলেন, শেষ, আপনার একটা সিজি ভালো হইলো, লাভ কি? আমার ভাই এই যে সিজির প্রতি একটা অসুস্থ প্রতিযোগিতা খুবই জঘন্য লাগে। আমি কিছু জানি না, আমার সিজি 4 হয়ে লাভ কি? কারেক্ট। এই জন্য হচ্ছে আমার এই সব চিন্তাধারার থেকে হচ্ছে আমার একটা বিতৃষ্ণা আইসা পরে আমি তো গ্যাপ যায়, সামহাউ 2টা ইয়ার গ্যাপ যায় আর কি। ও এই শুধু এই চিন্তা থেকেই, এই চিন্তাধারা থেকে এন্ড আদার কিছু রিজন আছে পার্সোনাল, ওইগুলো শেয়ার না করি। অ্যাবসলিউটলি রাইট। আমরা আসলে যা পড়ি সেটা আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগে না, এবং এটা অনেক বড় একটা কিন্তু অপচয় জীবনের। অবশ্যই ভাই, আমি তো ওই জায়গায় প্রত্যেকটা স্টুডেন্ট এই জায়গায় কিছু শিখার উদ্দেশ্যে আসে। আপনি আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে যান, যেহেতু আপনি পড়ছেন আগে, আমি এখন পড়তেছি, আপনি যান দেখবেন একবারে হাতে কলমে কি করতেছে। না আমি এগুলো বলার কিন্তু কেউ না, এন্ড আমি এটা কিন্তু আবার ক্লিয়ারিফাই করে দিতেছি। না না, অফ কোর্স আপনি যা বলছেন আমি একমত আপনার সঙ্গে। আমার কথা যাতে কেউ আবার ইনফ্লুয়েন্স না হয় যে এইটা বলার কারণে আমি পড়াশোনা ছেড়ে দিলাম, এটা করেন না, আল্লাহ বুঝে শুনে ছেড়ে। এটা কিন্তু আমার পার্সোনাল একটা অপিনিয়ন টোটালি, যে কি করতেছে। আপনি যান, যে পড়াশোনা কিন্তু ভাই দারুণ জিনিস, আপনি শিখতে পারবেন পড়াশোনা করে, কিন্তু সেই জায়গায় যায় যদি দেখতেছেন যে আপনার কোনো লাভ হইতেছে না, আপনার কোনো গ্রোথ হইতেছে না, ওইটার থেকে বড় অপচয় বা আর কিছু হইতে পারে না। বাংলাদেশে রানিং যে এডুকেশন সিস্টেম, এটাতে এরকম কিছুই চলতেছে। আমি নিজে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছি, আমার অনার্স, মাস্টার্স, এমফিল করা, আমার সবগুলোতে খুব ভালো রেজাল্ট, কিন্তু আমার কর্মজীবনে 0, কোথাও কোনো কাজে লাগেনি। আমার শুধু কাজে লাগছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেই পরিবেশটা কাজে লাগছে, নেটওয়ার্কিং কাজে লাগছে, ট্যাগটা কাজে লাগছে। বাংলাদেশে কিন্তু ট্যাগ খায় ভাই। আসলে আমাদের এডুকেশনটা এরকম, এবং আমরা জীবনের সবচেয়ে গোল্ডেন টাইমটা এই সব কাজে ব্যবহার করি। হ্যাঁ, আপনি দেখেন আপনার পিক টাইম, আপনার মানে একবারে যে মুহূর্তে আপনার গায়ে শক্তি আছে, আপনার চিন্তা করার শক্তি, আমার ব্রেনটা সুপার অ্যাক্টিভ, আপনার মানুষে ব্যালেন্স করার বা মানুষে ডিল করার ক্ষমতা আছে,
ওই মোমেন্টে আপনি এমন কিছু করতেছেন যেটা আপনার হয়তো বা 4 থেকে 5 বছর 6 বছর পরে আপনার লাইফে কোনো কাজে লাগবে না। Correct. কোনো প্রোডাক্টিভ কিছু আপনারা দিতেছে না। কারেক্ট। আপনার তো এই যে তাইলে যদি আপনি কোনো প্রোডাক্টিভ কিছু এই জায়গা থেকে আর্ন করতে না পারেন, তাহলে এটা কিন্তু আমি বলতে চাই না এটা ওয়েস্ট কিনা এই 4-5 বছর। অফকোর্স ওয়েস্ট, আপনার এটাই। বলা লাগবে না, আমি বলতেছি এটা ওয়েস্ট। এটাই। এটা তো আমি বহুবার বলেছি, মানে ধরেন আমি আমাকে দিয়েই বলি, কারণ আমি যা শিক্ষা শিখেছি একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছাড়া কোনো কিছু আমার কাজে লাগে না। আমি জাহাঙ্গীরনগরে আমার হিউজ নেটওয়ার্কিং হয়েছে, আমার যে উপকার হয়েছে, আমার হিউজ নেটওয়ার্কিং হয়েছে। আমি মানুষের ডিল করা শিখছি ওই জায়গা থেকে। আমি মানুষের সাথে কমিউনিকেট মানে পাবলিক রিলেশন কিভাবে মেনটেন করতে হয় সেটা শিখছি। অ্যান্ড এইগুলোই তো এইগুলোর উপর আরো যদি ফোকাস করা যেত, রাইট? হ্যাঁ। ধরেন আপনি আজকে যে কন্টেন্ট বানাচ্ছেন, আপনার শখ হচ্ছে সিনেমা বানানো, আপনি যদি সিনেমা নিয়ে পড়াশোনা করতে পারতেন বা হ্যাঁ। আরো যদি ওই ফিল্ডে গিয়ে হ্যাঁ। যদি আরো 10 জন মানুষের সাথে আপনার নেটওয়ার্কটা ডেভেলপ হতো, হ্যাঁ। তাহলে হয়তো আপনার ইতিমধ্যে ছবি চলে আমি কিন্তু আসতো। সিনেমা বানানোর কিছুই জানি না, কিন্তু আমার Exactly, কিন্তু আপনি ড্রিমটা মনের মধ্যে নিয়ে বসে বাট আছেন। আমার কিন্তু যদি আমার এই দেশ ওইভাবে আমার অপরচুনিটি দেওয়ার মতো একটা পরিবেশ থাকতো এই দেশে, আমি কিন্তু আমার যে পছন্দের জিনিস আমি ওইটা শিখতাম বিশ্ববিদ্যালয়ে এসে। বাট বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সিস্টেমের আরেকটা বাজে জিনিস হচ্ছে, ধরেন আর যে কিবরিয়া ভাই, আপনি ইন্টার পরীক্ষা দিলেন, এই ধরেন দিতেছেন, এখন আপনার স্বপ্ন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে পড়বেন, আপনার ড্রিম। অ্যান্ড আপনি ওই ইউনিটের ফর্ম তুললেন, আপনি পরীক্ষাও দিলেন, দেখা গেল আপনার সিরিয়ালটা ওয়েটিং লিস্ট, এই টাইনা টুনে লাস্টের দিকে একটা সাবজেক্ট আপনি পাইছেন, আপনার বাপ মা কইতেছে দৌড়ো পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না মানুষ, আর তুই পড়বি না। কিন্তু আপনার ড্রিম কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ার, কারেক্ট। কিন্তু আপনি পড়তেছেন, আমি মেনশন করতেছি না, আমি কোনো কোনো একটা, সাবজেক্টে হ্যাঁ, ছোট করতেছি না, বাট আপনার যেটা আপনার পছন্দ না ওইরকম একটা সাবজেক্ট নিয়ে আপনি পড়তেছেন। এই যে মানে হচ্ছে একটা স্টুডেন্ট সে জানে না, তার ড্রিম আছে যে এই বিষয়ে সে পড়তেছে, কিন্তু সে এডমিশন টেস্ট দেওয়ার আগ পর্যন্ত সে জানে না সে তার ড্রিমে মানে ওই তার লক্ষ্যে পৌঁছাইতে পারবে কি পারবে না। মানে সিস্টেম হারে মানে হচ্ছে যে স্টুডেন্টরে দিয়া দেয়, মানে আমার মন মতো তুমি পড়ো। আমি হয়তো বা ক্লিয়ারলি বুঝাইতে পারি 100% আপনার সাথে আমি একমত। মানে সিস্টেম পুশ করে যে তুমি আমি যা ডিসাইড করে দিমু তুমি এটা পড়ো। এই যে 1 থেকে 15 সিরিয়ালে ফার্মেসি পড়ো, তুমি ফার্মেসি পড়ো। ওই 200 থেকে 255 সিরিয়ালে বোটানি, আচ্ছা পড়ো তুমি বোটানি। কিন্তু আমার তো বোটানি পড়তে মন চায় না, কিন্তু আমি কি মানে অমেধাবী? আমার বোটানি পড়তে হবে, তুমি আমার পুশ করতেছো বোটানি পড়তে। একটা সার্টিফিকেট লাগবে দিন Why? শেষে, মানে রুটির জন্য হয়তো। হ্যাঁ, আমি জিজ্ঞেস জানি করো। না তো যে নট এ সিঙ্গেল স্টুডেন্ট বাংলাদেশের যে জানে এডমিশন টেস্ট দেওয়ার আগ পর্যন্ত সে এই তার ড্রিম সাবজেক্টটা নিয়ে পড়তে পারবে। এবং এটার আরেকটা বড় ধাক্কা আছে, আজকে হয়তো বা এই অনার্স মাস্টার্স পাস করা অনেকেই আমাদের সাথে কানেক্ট করতে পারবে, বিশেষ করে জেনারেল লাইনে। আরেকটা বড় ধাক্কা হচ্ছে, আমরা যারা এই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসি, সবারই একটা মোটামুটি টার্গেট থাকে বিসিএস ফার্স্ট গ্রেড, তারপরে মোটামুটি সরকারি একটা চাকরিজীবী, তারপরে ব্যাংক। জি, এখন এই তিনটার কোনোটাতে যখন না হয়, আমি কিন্তু মানে প্রথমেই মেনশন করছি সে কিন্তু ডিপ্রেশনে ভোগে। এক্স্যাক্টলি, এবং সে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে একটা ফ্রাস্ট্রেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যায়। আমি এমনও দেখছি ভাই, আমি আমার ক্যাম্পাসে এমনও বড় ভাই দেখছি যে মানুষজনের সাথে যোগাযোগ করা পর্যন্ত বন্ধ করে দিছে। সোসাইটি এমনভাবে ওই লোকটারে প্রেশারাইজ করছে, এমনভাবে পুশ করছে, ওই লোকটা পারেনি। এটা লোকটা পর নাই পারতে পারে, একটা চাকরি নাই পাইতে পারে, এই জন্য সোসাইটি এই লোকটারে এমনভাবে প্রেশারাইজ করছে, মানে লোকটা একটা অপরাধী, কারেক্ট, লোকটার একটা অপরাধী বানায় ফেলছে। শেষমেশ ওই লোকটা মানুষের সাথে আর কমিউনিকেশন রাখে না, সে তার মতো থাকে। আপনি এই যে মানুষজন আল্লাহ মাফ করুক, এই ধরনের সিচুয়েশন থেকেই কিন্তু এই আত্মঘাতী যে সিদ্ধান্ত নিয়ে ফেলে। কেন ভাই? সোসাইটি তোমার কি সমস্যা? আর লোকটা পায় নাই, লোকটা গ্রাজুয়েশন করছে, তোমার সোসাইটি ওই জায়গায় পুশ করে ব্যাংক কি চাকরি করতে। না, এর কারণটা হচ্ছে সোসাইটি অনেক সময় বুঝতে পারে না। সোসাইটি মনে করে কি, এই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর একটা বড় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স পাস করছে, এর চাকরি কেন হবে না? হ্যাঁ, এ তো চাকরি করার কথা, চাকরি করার কথা, চাকরি ছাড়া কেমনে বসে আছে? হ্যাঁ ভাই, এটা যে মানে রিয়েল লাইফে ফেস করে, যে রিয়েলিটি ফেস করে, সে জানে বাংলাদেশে চাকরির বাজার কি। আমার ক্যাম্পাসের অনেক বড় ভাইরা আছে যারা এখনো চেষ্টা করতেছে, তারা তো কোনো অপরাধ করতেছে। এবং ফ্যাক্ট হচ্ছে, আজকের অনুষ্ঠানটা যারা দেখবেন তাদেরকে সবাইকে একটা কথা বলে দিই, আমরা জানি এই স্টেজে অনেক ছেলেমেয়েরাই তোমরা আছো, বিশেষ করে অনার্স মাস্টার্স পড়ো আমার অনেক ভাই ব্রাদাররা। টাকা ইনকামটা তো ফ্যাক্ট দুনিয়াতে, রাইট? টাকা ইনকামটা না এই চাকরির উপর নির্ভর করে না আজকের দুনিয়াতে। সত্যি সত্যিই যদি টাকা ইনকাম করতে চান, দেয়ার আর লটস অফ ওয়েস, হাজার হাজার রাস্তা আছে। শুধু ফাইন্ড আউট করতে হবে আপনি কি চান, আপনার এই চাওয়াটা লিগ্যাল কিনা, আপনার এই চাওয়াটা কারোর জন্য ধ্বংসাত্মক কিনা।
যদি ধ্বংসাত্মক না হয়ে থাকে, আপনি যদি মানে ভালো কোনো প্যাশন আপনার মনের মধ্যে আছেন, সেটাতে আপনি সাকসেস করবেন। যেমন আমাদের এই যে রাব্বানি ভাই বলতেছে যে তার ইচ্ছা হচ্ছে সে সিনেমা বানাবে। এখন সে সিনেমা বানাতে কালকেই তো একটা সিনেমা বানানো শুরু করবে না, সিনেমা বানানোর আগে অনেক কিছু সে বানাবে, অনেক কিছু সে মেক করবে, হাতটা তৈরি করবে, সেখানেই কিন্তু তার ক্যারিয়ারের একটা মারাত্মক রকমের সাকসেস আসতে পারে। কিন্তু কথা হলো যে আমাদের এই জায়গাটায় কোনো ফিল্ড কেউ তৈরি করে দেয়নি, আমাদের নিজেদেরকেই ফিল্ডটা তৈরি করতে হবে, এটাই হচ্ছে বিষয়। বাপ মা হতাশ হয় না যে এতবার আপনি ড্রপ করতেছেন বা ইয়ে করতেছেন? বাবা মা আমারে কখনোই ওইভাবে প্রেশারাইজ করে না, সাপোর্টিভ। আচ্ছা, হ্যাঁ, সাপোর্টিভ। অ্যান্ড আমি আরেকটু মেনশন করি, প্লিজ। আমি একবারে ছোটবেলা থেকে আমার মা বাবার সাথেও থাকিনি, আমি আমার নানুর সাথে থাকছি, আচ্ছা, আমার নানা নানি। অ্যান্ড আমার বড় করছে, পালছে, না না ইভেন আমার যত যাবতীয় যত খরচ সব সব ওনারাই। কিছু আমার নানা নানি বিয়ার করছে। ইভেন নাও এখনো আমার নানা নানি বিয়ার করে। এই যে ক্যাম্পাসে আসার আগে আমার টাকা দিয়ে দিছে, হ্যাঁ টাকা দিয়ে দিছে যে খাবি না হলে যায়, মানে এক সপ্তাহ চলতে সপ্তাহে সপ্তাহে টাকা পাঠায় দেয়। আচ্ছা, এটা হচ্ছে আমার সব, মানে আমার সব কিছু আমার নানা নানি করছে। আমি ছোটবেলা থেকে ওই নানা নানির সাথেই বড় হইছি। বিউটিফুল। হ্যাঁ, আপনার নানা নানির জন্য শুভকামনা থাকলো। এবং আপনি কি নিজে থেকে কখনো প্রেশার ফিল করেন যে আমার তো ইউনিভার্সিটি লাইফ শেষ হয়ে গেল, এবার কিছু একটা করতে হবে, পরিবারের না, বড় না, না, ছিলাম? আমি- করেন না? আমার ইচ্ছা আছে আমার পরিবারের ভালো রাখার, বাকিটা আল্লাহর ইচ্ছা। এর বাইরে আমি তো প্রেশার ফিল করে তো আমার লাভ নেই। আপনি এখন প্রেশার ফিল করতে পারেন, কি লাভ? আপনার চেষ্টা করতে হবে কোনো না কোনো কিছু। কারেক্ট। প্রেশার নিয়ে আর লাভ নেই ভাই। প্রেশার ফিল করলে আপনার ওই প্রেশারই ফিল করতে হইব, লাভ কি? আপনার এই প্রেশার থেকে বাইরে হইতে হইব। প্রেশার থেকে বাইরে হইলে আপনি কোনো একটা ওয়ে পাইবেন কিছু করার। কারেক্ট। আমি আল্লাহর কাছে সব সময় চাই যে আল্লাহ আমার এরকম কিছু একটা দাও, এরকম সামর্থ্য দাও, যাতে অন্তত আমি আমার পরিবারটা নিয়ে চলতে পারি। ওকে, ফাইন। Just লেটস কাম টু দ্য সলিউশন। আপনি আপনার সন্তানকে কিভাবে বড় করতে চান? এডুকেশনের জায়গাটাতে, শিক্ষার জায়গাতে, হ্যাঁ, ক্যারিয়ারের জায়গাতে? আমি ফিউচার যদি আমার সন্তানরা ওরা যা চাইবে আমি ওদেরকে ওই ভালো ওয়েতে আমি সাপোর্ট দেব। যা চাইবে আমি কোনোদিন পুশ করবো না তোমার ইঞ্জিনিয়ার হইতে হবে, তোমার ডাক্তার হইতে হবে। আমার সন্তান ধরেন ক্রিকেট খেলতে চায়, আমি ওরা যথেষ্ট সাপোর্ট দেবো, ক্রিকেট খেলো তুমি। ও ধরেন মিউজিক ক্যারিয়ার করতে চায়, যা করতে চাই ভাই আমি ওটা যদি, মানে ওই একটু আগে আপনি বললেন যে এটা ধ্বংসাত্মক কিনা সোসাইটির জন্য, এক্স্যাক্টলি। এরকম যদি না হয়, ধ্বংসাত্মক যদি না হয়, আমি ওরা সাপোর্ট দেবো। যে কোনো কিছু, যে anything কোনো you can কিছু, try. এটা সোসাইটির জন্য হার্মফুল না, ওর জন্য হার্মফুল না, আমার জন্য হার্মফুল না, Right. এরকম কোনো কিছু। এখন ধরেন ভাই যে ইঞ্জিনিয়ার না ব্যবসা করে সে কি হার্মফুল? কিন্তু ব্যবসায়ীরা কেমন ভাবে দেখে, এই ব্যবসা করে আর ওই পোলা ইঞ্জিনিয়ার আছে, কিন্তু আছে। তাহলে আমার পোলা ব্যবসা করতে চায়, ব্যবসা কর যা, বাট ওই যে পুশ করে যা বেটা পর ইঞ্জিনিয়ারিং, বাপের একটা সম্মান আছে না সমাজে, মুখ কমু যে আমার পোলা ইঞ্জিনিয়ার, এই জিনিস আমি কোনোদিনও করবো না ইনশাল্লাহ। আমার কাছে মনে হয়, মানে আমি যে ফিল্ডে কাজ করি, আমাকে যদি ওই ফিল্ড 8-10 বছর শেখানো হইতো, তাহলে আমি আজকে কোথায় থাকতাম? আমি এই জায়গায় যদি একটু সময় দেন, জি, আমি শিওর, একটু আপনার add সবই সময় আপনার। হ্যাঁ, করি। আপনি দেখেন আমাদের স্টুডেন্টরা, যে আমি তো স্টুডেন্ট, আমরা কি করি সারাটা দিন ভাই কোন রকম একাডেমিক পড়াটা একটু পড়া, সারাদিন লাইব্রেরিতে যায় বিসিএস এর প্রিপারেশন। আরে ভাই লাইব্রেরি তো বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জায়গা না। এই জায়গায় বিসিএস ক্যাডার কিন্তু আপনার দরকার আছে, যেহেতু আপনার প্রশাসন চালাইতে হইব দেশ। ট্রু। এন্ড এই জায়গায় একটা জিনিস, কিন্তু আপনি যদি ধরেন না আপনি এই জায়গার হর্তাকর্তা, আমি আপনাকে বলতেছি যে আপনার কি করা উচিত। আমরা আর্মি নিয়োগ দেই না ইন্টারমিডিয়েটের পরে, যে আমাদের একটা আইএসএসবি পরীক্ষা হয়, একটা আর্মি নিয়োগ দেয়, ওই আর্মি নিয়োগ দেওয়ার ধরেন 50-60 জন আর্মি আমি নিয়োগ দিব ইন্টারমিডিয়েটের পর, তাদেরকে আমি নিয়ে নিলাম, নিয়ে কিন্তু তাদেরকে ওই ফিল্ডে আমি 4 বছর পড়াই। বাট এই আমাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এরকম হয় না। আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে হজ ও বরলের মতো যা ইচ্ছা তা করতে পড়তেছি। কিন্তু এই জায়গায় যদি ইন্টারমিডিয়েটের পরে আপনি রিক্রুটটা কইরা নেন, যে আচ্ছা আমার প্রশাসনের লোক লাগবে এই সেক্টরে, আচ্ছা ইন্টারের পরে একটা এডমিশন টেস্ট হয়ে যাক, কারেক্ট। তুমি বিসিএস এর লাইনে ঢুকে যাও, তোমার 4 বছর পরে শিখাইতেছি এটা, যে তুমি এই ফিল্ডে কি করবা এইটাই 4 বছর শিখবা। কারেক্ট। এটা আপনি আরো বেটার তারা মানে ম্যান পাওয়ার ক্রিয়েট করতে পারবো না এটা করলে। কারেক্ট। কিন্তু ওইটা না কইরা করতেছি কি, এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা যাইতেছি, সবার একটা দান্দা থাকে, আরে বাবা আমি বিসিএস ক্যাডার, কিন্তু পার ইয়ারে বিসিএস ক্যাডার হইতেছে 2500 মানুষ, কিন্তু এক্সাম দিতেছে লাখ লাখ মানুষ। এই যে বাকি যারা হইতে পারতেছে না, তারা আবার চেষ্টা করে, আবার ফেল করে, আবার চেষ্টা করে, আবার, এটা কিন্তু লাইফ হইতে পারে নাকি? আপনার একটা 4 বছরের বিশ্ববিদ্যালয় জীবন আপনি 10 বছর কাটাই দিতেছেন এইসবের বিশেষ ওইটা, কোনো প্রোডাক্টিভিটি নেই। কিন্তু এই চেঞ্জটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় এটা খুবই বেটার হয়। তাইলে আপনার ওই ইন্টারমিডিয়েট লাইফের পরে আপনার টেনশন শেষ, যে আমার দ্বারা তো বিসিএস ক্যাডার হওয়ার পসিবল না, আর যদি পসিবল হইতো আমি তো ওই জায়গায় থাকতাম, তাইলে আমার ফিল্ডে আমি ভালো করার চেষ্টা করি। রাইট, আমি আমার ফিল্ড খুঁজি, সেই ফিল্ডে আমি আমার ফিল্ডে পড়াশোনা আমি করি। ভালো করতে, এই জিনিস তো নাই ভাই। তাইলে দেখেন এখন
এই যে দেশের একটা হজবরল সিস্টেম ভাই। এই আইডিয়া থেকে কি আপনার কন্টেন্ট তৈরি করার চিন্তা ভাবনা মাথায় আসলো? কন্টেন্ট আসলেন কিভাবে? কন্টেন্টে আসলাম কি করে, যেমন আমি যে সময় ইয়ার গ্যাপ দিলাম, হ্যাঁ ইয়ার গ্যাপ দিলে কি হয় যে আসলে আপনার ব্যাচ তো আমরা ব্যাচ আছে 50 ব্যাচ, আমি ব্যাচের মানুষজনদের সাথে আমার একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। হুম গ্যাপ হয়ে যাওয়ার পরে ওই সময়টা আমি ভালো ডিপ্রেসড ছিলাম। তো আমি হচ্ছে এই ক্যামেরা অন করে, যেহেতু একা একা কথা বলতাম, আমি যে একা একা যা চিন্তা করতাম ওইগুলা একা একাই মনে মনে বলতাম। তো আমি আচ্ছা আমি চিন্তা করলাম যে আসলে ক্যামেরা অন করি, অন করে দেখি আমি পারি কিনা। তো প্রথম আমি পারতাম না, আমার খুবই অড লাগতো যে ক্যামেরার সামনে আবার মানুষ কিভাবে কথা বলে, এরকম বলতে 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 আচ্ছা আমি ইউজড হয়ে আবার ডিসিশন নেই যে আসলে যেহেতু আমি পারি এখন, হোয়াই নট, আমি কন্টেন্ট মেক করি। পরে হচ্ছে আমার ক্যাম্পাসে ছোট ভাই আছে, ও হচ্ছে 53 ব্যাচের জিহাদ, আমার রুমমেট আছে আলমগীর প্রামাণিক, ও আমার ব্যাচের। তো ওদেরকে নিয়ে হচ্ছে শুরু করি। প্রথমে আমার কাছে কোনো ডিভাইস কিছুই ছিল না, ওই জিহাদের একটা ফোন ছিল, ওর ফোন দিয়ে হচ্ছে শুরু করি, ও হচ্ছে শুরু করে। দেন আস্তে আস্তে আমার এই যেই পেজ, এই পেজের একটা টার্নিং ভিডিও আছে, সেটা হচ্ছে একটা নৌকার, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি নৌকা চালাইলে স্রোতের বিপরীতে সরাসরি ওই পারে যায় পৌঁছাইতে পারবেন। এবং এই কন্টেন্টের আইডিয়া কিন্তু আমার ওই যে বিতৃষ্ণা টু এডুকেশন সিস্টেম। আরে ভাই আমার এইভাবে পড়া, তুই কিসের খাতা কলমে পড়াইতেছস, একটা চিত্র আঁকা এই নৌকা পাড়ি দিয়ে দিতেছে মাঝির কাছে নিয়ে যা আমার প্র্যাকটিক্যালি পড়া। আমি এই চিন্তাধারা থেকে এই ভিডিওটা বানাই। যেদিন এই ভিডিওটা বানাই সেদিন আমার পেজের ফলোয়ার ছিল 7000। এটা হচ্ছে মার্চের 25 তারিখ, এই যে 2026 সালে। দেন আস্তে আস্তে রাইজ হয়ে গেল। আমি কিভাবে হইলো আমি জানি না, এই শুরু করা। এই রাইস কেন হয়েছে? রাইসটা এই কারণেই হয়েছে যে ও যেটা বলেছে সেখানে বাংলাদেশের অসংখ্য মানুষ নিজেদেরকে কানেক্ট করেছে। ও হাসতে হাসতে বিষয়গুলো করে, বা ওর কন্টেন্টগুলো দেখলে আমরা সবাই হাসি, কিন্তু ও কত গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে ওর কন্টেন্টের মধ্য দিয়ে, আমার মনে হয় সেটা সবাই টুডে অর টুমোরো ওকে নিয়ে কথা বলা শুরু করবে। এটা কেবল শুরু হচ্ছে, কারণ ও হাসতে হাসতে আমাদের এডুকেশন সিস্টেমকে রীতিমতো মানে তুলোধুনো করছে। কিন্তু এটা ঠিক যে এটাই বাস্তবতা। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। আপনি খুব কঠিন বিষয়কে খুব সহজ করে মানুষের মাথায় ঢুকিয়ে দেন, এই জিনিসটা খুব দরকার। যেটা করতে গেলে একটা লিটারেচারের ভাষায় যদি আমি করতে চাই, লাইক এই ধরেন আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে আমরা প্রচুর কথা বলি, অনেক অনেক মানে হাই এডুকেশন বা হাই এডুকেটেড পাবলিক ফিগাররাও কথা বলতেছে, কিন্তু খুব একটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। সাধারণ মানুষের কাছে পৌঁছাইতে হলে আপনার মতো মানুষের কাছে যাইতে হবে। যে হাসি ঠাট্টার ছলে খুব মারাত্মক বলে, ওই যে আপনি একটা, আমার এখনো মনে পড়তেছে যে ইলেকট্রিক সুইচে গিয়া কোন একটা কিছু ঠিক করতেছিল, আপনি গিয়া বলতেছিলেন যে ওই জিনিসটা। ওদেরকে একটু মেনশন করি, তো ওরা আমার একবারে চাইল্ডহুড ফ্রেন্ড, একবার আমার মামার এলাকার বন্ধু বান্ধব। ওরা হচ্ছে হিমেল, রিমন, নবীর হোসেন, সালাউদ্দিন। ওরা আমার একবারে ধরতে পারেন ল্যাংটা গালের বন্ধু। তো আমি বাড়িতে গেলাম, গিয়ে বললাম যে আচ্ছা মামা, ওর মধ্যে আবার রিমন, যে ও আবার ইঞ্জিনিয়ারিং পড়ছে। আচ্ছা এই যে ইঞ্জিনিয়ারিং পড়লি, কি জানোস তুই বর্তুনির কিছু জানোস, একটা সার্কিট ঠিক করতে পারবি? না মামা, এটা তো আমি এই স্লাইড মুখস্থ করে ইঞ্জিনিয়ারিং পাস করে লিছি, কিচ্ছু জানি না। চল দেখি বর্তুনির তুলরোধ আমরা একটু মজা করি, সামনাসামনি আর কি এটারে মাপতে পারি কিনা। এটা তো মজা, এটা তো আর আমার কাছে ওই ইকুইপমেন্ট নাই, কিছু নেই, বাট আমার মেসেজটা কিন্তু রিয়েল, পারফেক্টলি রিয়েল। যে আপনি ভাই সারা জীবন কিসের বর্তুনি পড়াইলেন, এই খাতা কলমে আঁকায়া। হ্যাঁ, বর্তুনির অঙ্ক কিন্তু খুব সহজ ভাই। ফিজিক্স, এইচএসসি ফিজিক্সে, অ্যান্ড এরপরে তো যেহেতু আমি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ি না, আমি জানি না, এইচএসসি ফিজিক্সে পোলাপাইনের টার্গেটই থাকে যে আমি বর্তুনির অঙ্ক করলাম, কারণ 1 পাতা 1.5 পাতা করলে আমার 7 নাম্বার শিওর। এত সহজ অঙ্ক করে পোলাপাইন ভুলে যাইতেছে বর্তুনি কি করছে না করছে। বাট এটা রেপ্লিকেশনটা শিখাইবো না, যে আপনি ভাই এই যে আপনার এটা সিরিজের বর্তুনি, এটা সমান্তরালের বর্তুনি, এমনি আপনি তুল্যরোধ নির্ণয় করবেন, এই হলো আপনার ভোল্টেজ বাড়লে কমলে কি হবে, এটা বুঝাইবো না। মানে একবারে সিম্পলি বুঝানোর কিন্তু একটা বিষয় আছে এই জায়গায়, একটা প্র্যাকটিক্যালি। আমি ড্যাম শিওর বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে এটা শেখায় না, ড্যাম শিওর, প্রিটি শিওর। লাভ কি? আমার ওই চিন্তাধারা থেকে আমি বানাই, চল একটা বর্তনী। জাহাঙ্গীরনগরের জীবনটা কেমন? হ্যাঁ, জাহাঙ্গীরনগরের জীবন ভাই একটা সেই জিনিস, এটা যেভাবে নেয়, যে এত ফ্রিডম আপনি আমেরিকা গেলেও পাইবেন কিনা আমি জানি না, এটা বাস্তব কথা। জাহাঙ্গীরনগর
জাহাঙ্গীরনগর যে ফ্রিডম আপনাকে দিবে সেটা আমেরিকাও আপনাকে দিবে না, কারণ আমেরিকায় যায় আপনার রেসপন্সিবিলিটি থাকবে, আপনার জব করতে হবে, ফ্যামিলি সামলাতে হবে। জাহাঙ্গীরনগরে এটি নাই, আপনি যা খুশি তা করেন, এন্ড এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কি করবেন। এটা জাহাঙ্গীরনগর একমাত্র বিশ্ববিদ্যালয়, মনে হয় পুরো পৃথিবীতে একমাত্র বিশ্ববিদ্যালয় যে এই ফ্রিডমটা প্রোভাইড করে স্টুডেন্টদের। আপনি সারা রাত হলেন যান নাই। মেয়েরা আমার ক্যাম্পাসে সেফ, ওকে, সেফ। বাংলাদেশের মনে হয় সবচেয়ে সেফেস্ট ক্যাম্পাস হচ্ছে জাহাঙ্গীরনগর। And এই জিনিসটা আমি প্রাউড ফিল করি এই জিনিসটা নিয়ে। ক্যাম্পাস সিকিউরিটি আছে, Okay. বাট কোনো বাধা বিপত্তি নেই। ফিউচার প্ল্যান কি? কন্টেন্টে তো ডেফিনেটলি থাকবেন। জি, ফিউচার প্ল্যান হচ্ছে আমি কোনো একদিন একটা সিনেমা প্রডিউস করব, এটা আমার ড্রিম। আচ্ছা, মানে আমি এত সিনেমা দেখি, আমি আমার স্ক্রিপ্টে একটা সিনেমা আমি প্রডিউস করব, এটা আমার ড্রিম। আচ্ছা, আমি সিনেমা বানাই, প্রডিউস করবেন নাকি আপনি ডিরেকশন দিবেন? আমি ডিরেকশনও দিতে পারি। আমি সিনেমা বানাইতে চাই, মেইনলি কোয়ালিটি সিনেমা, আচ্ছা, যেই সিনেমা পাবলিকরে অ্যাট্রাক্ট করবে। আমার অনেকে হয়তো ভাবতে পারে যে এই লোক কি কইতাছে এগুলো, কিন্তু আমার এটা ড্রিম। আমি এরকম আমাদের দেশে এরকম সিনেমা আমি পাই না। যেই সিনেমা কেন ভাই, আপনি ইরানি আব্বাস কিয়ারোস্তমির সিনেমা এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখতেছে মানুষ, ওইগুলো অস্কারের জন্য যাইতেছে। কিন্তু ইরানিরা পারতেছে, কোরিয়ানরা পারতেছে, ইন্ডিয়ান মালায়ালাম ইন্ডাস্ট্রি পারতেছে, আমরা পারতেছি না কেন? আমাদের দেশে সব কিছুতেই তো এরকম অবস্থা। আমি চাই আমাদের দেশে ভালো সিনেমা হোক, এন্ড আমি কোনোভাবে যদি ওই সিনেমায় কন্ট্রিবিউট করতে পারি। তাহলে তো এখন থেকে শুরু করতে হবে, কারো অ্যাসিস্ট নিতে হবে, শিখতে হবে, ক্যামেরার কাজগুলো দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এবং আর এইভাবে ফিউচার প্ল্যান আমি জানি না, ইউ নেভার নো যে কোথায় গিয়ে কি হবে। লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেট, ইউ নেভার নো হোয়াট ইউ গোনা গেট। এটা আল্লাহর উপরে ছেড়ে দিছি ভাই। ফিউচার নিয়ে ভাবি না। আমি যে এই জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি নেই। আমি তো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি। সেটা তো অবভিয়াস ট্রু। মানে এইরকম ওই যে এই প্ল্যান আপনি যদি একটা ফিক্সড প্ল্যান করে রাখেন যে এইটাই করতে হবে, ওটা না হইলে কিন্তু আপনার এক্সপেকটেশনের সাথে না মিললে কিন্তু আপনি হতাশ হইবেন। আছে কিছু একটা আছে, বাট ওটা থাকবে, বাট ওটা রিভিল করতে চাই না। ওকে, গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নাই ভাই, একটা আছিল, চলে গেছে। মানে আপনার এইসব কাজকর্ম দেখে? না, এইসব কাজকর্ম না, অনেক আগে চলে গেছে। ইউ গাইজ বিকাম ফেমাস। আপনি তো এখন ফেমাস হয়ে গেছেন, তা রিটার্ন আসতে চায় না? এখন তো গার্লফ্রেন্ড হওয়া উচিত। হ্যাঁ, ওর সাথে আর যোগাযোগ হয় না, বাট নাই, এখন আর নাই। মিস করেন? মিস যেহেতু একটা মানুষের সাথে সম্পর্ক ছিল, মিস করাটাই স্বাভাবিক। আবার করি না করি এরকম। এইটার ব্যাখ্যা কি আপনার? মানে আপনি তো মানুষ চেনেন, মানুষ বোঝেন, মানুষের সাথে কানেক্ট হন। আচ্ছা, এটা জিনিস হচ্ছে আপনি আপনার যতদিন সুস্থ মস্তিষ্কে বাঁচবেন, আপনার মেমোরি কখনো কিন্তু আপনি ইরেজ করতে পারবেন না। ওই মেমোরি হয়তো বা আপনি বাইপাস করতে পারবেন, যাচ্ছে এটা বাইরে একটু ইতে থাকুক, আমি এটা বাইপাস করে অন্য একটা দিকে ফোকাস দিই, বাট ওই মেমোরি টোটালি আপনি কোনোদিন ইরেজ করতে পারবেন না। তো এইগুলো ফিরে আসে মাঝে মাঝে, এই ন্যাচারাল। কত বছরের সম্পর্ক ছিল? 1.5 বছর। মাত্র 1.5 বছর? জি। আবার এখানে মাত্র বলাটা ভুল হয়ে গেল। কোনো কোনো সম্পর্ক আছে কয়েকদিনের, তারপরেও দেখা যায় সারাটা জীবন জুড়েই স্মৃতি থাকে। আবার কোনো কোনো সম্পর্ক দেখা যায় অনেক দিনের, তারপরেও হয়তো এভাবে মিস করার ব্যাপার থাকে না। এটাই স্বাভাবিক। লাইক শি ওয়াজ ইউর ইউনিভার্সিটি ফ্রেন্ড? জি। আমরা এরকম একটা কথা শুনেছি, জানি না আমার জাহাঙ্গীরনগরের ভাই বোনেরা মাইন্ড করবে কিনা, এখানে নাকি প্রেম ভালোবাসা না হলে নাকি খুব লাইফ বোরিং হয়ে যায়। ও, এরকম একটা কথা আছে যে তুমি জাহাঙ্গীরনগরের পর একটা প্রেম করো নাই, তোমার জীবন বৃথা। মানে পরিবেশটা এরকম, প্রেমময় পরিবেশটা এরকম বলতে চাই না, বাট হয় যেহেতু ওই জায়গায় একটা ভালো পরিবেশ আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবারই ফ্রিডম আছে, কেউ কাউকে বাধা দেয় না। আপনি আপনার লাইফে কি করবেন টোটালি ইটস আপ টু ইউ। না, আপনার মনে হলে আপনি একটা প্রেম করবেন, করেন, বাট এই জায়গাতে সাফোকেটিং লাগে না? খুব শান্ত একটা জীবন, খুবই কুল, কোনো নয়েজ নাই। আমরা তো সারাক্ষণ নয়েজের মধ্যে থাকি, একটা গ্যাঞ্জামের মধ্যে থাকি, ওইখানে তো একদম পুরোপুরি শান্ত। এটা তো মানুষের ড্রিম লাইফ ভাই। না, কিন্তু ড্রিম লাইফ ট্রু। ধরেন মানুষ রিসোর্টে যায় 2 দিনের জন্য ঘুরতে, 3 দিনের দিন বোরিং হয়ে যায়। থাকতে থাকতে ইউজড হয়ে গেছি। ধরেন আমাদের ক্যাম্পাসের গেটের থেকে বের হইলে আমার বিরক্ত লাগে, এত ধুলাবালি, এত নয়েজ পলিউশন, এত এয়ার পলিউশন বাইরে ভাই। আর আমার ক্যাম্পাসে ঢুকলে মনে হয় যে আচ্ছা আমি একটা ক্লিন এনভায়রনমেন্টে ঢুকলাম, আমি একটু হেলদি আছি। ছোট ভাইয়ের কি অবস্থা? ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পরে, সামনের বারে। এই যে আপনি পপুলার হয়ে গেছেন, গ্রামের লোকজন বা আপনার আত্মীয় স্বজন এটা নিয়ে ইয়ে করে না? আমি এই জিনিসটা আমি জানি না আমি পপুলার কিনা, বাট আমি কারো থেকে কোনোদিন রিভিউ নেই না। কেউ আমারে বললেও আমি শুনি না এগুলো, যে আমি কিছু না। ক্যাম্পাসের ফ্রেন্ড সার্কেল প্রাউড ফিল করে না যে আমাদের বন্ধু? ক্যাম্পাসে আমার বড় ভাইরা আছে,
বড় ভাইদের যদি সময় দেন একটু মেনশন করি। হ্যাঁ হ্যাঁ শিওর প্লিজ। হ্যাঁ, আমার জয় ভাই আছে, ইমন ভাই আছে, আসিফ ভাই আছে, অমিত ভাই আছে। হ্যাঁ, পরে এই যে আমার যে বড় ভাইরা, তাদের সাথে কিন্তু আমার ম্যাক্সিমাম টাইম আমি স্পেন্ড করি ক্যাম্পাসে। আচ্ছা এন্ড তারা খুবই ইন্সপায়ার করে যে আচ্ছা। ভালো কিছু করো। কিছু দর্শক আপনার দাঁড়িয়ে গেছে যারা আপনার কন্টেন্টের জন্য অপেক্ষায় থাকে, কি পরিমাণ রেভিনিউ হচ্ছে? মোটামুটি আমার এই ফেসবুকের ইনকাম কেটা তো আপনি জানেন না, কিন্তু আপনি ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে যদি চিন্তা করেন, হ্যাঁ, আমি চলতে পারি। চলতে পারেন, শুধু চলতে পারার কথা না, আপনার মতো আর 10 জন নিয়ে চলতে পারার কথা। অ্যাটলিস্ট খারাপ হলেও এটা তো একটা ফ্যাক্ট শেয়ার করি জায়গা, যেটা আমার চ্যানেলটার রাইজ কিন্তু বিগত 2 মাসে। হ্যাঁ তো অনেকে ভাবে যে আল্লাহ এত ভিউ হয় কি না কি আসে পড়ছে। আমি কিন্তু ওই 1 মাসের পেমেন্ট পাইছি মাত্র, আচ্ছা আরেকটা পেমেন্ট কিন্তু আটকায় আছে এখন। আচ্ছা এটা 2 মাসের রাইজ। কিন্তু মানুষ ভাবতে পারে যে আচ্ছা এত মোটামুটি ভালো বিউটিও হয়, একটু ফলোয়ার টলার আছে মনে অনেক টাকা, কিন্তু আমি আই কিন্তু এম টেলিং ইউ, আমি আপনার অনুষ্ঠানে বসে বলতেছি, আমি জানি না ফিউচারের মালিক তো আল্লাহ। আপনার যে ট্রেন্ড আর আপনি যে এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছেন, এটা খুবই ইউনিক একটা কনসেপ্ট। এটা নিয়ে কেউ কাজ করে নাই আগে। খুব সিরিয়াস বিষয়কে খুব ফানের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করা, এবং এটাতে আপনি খুবই ইউনিক, কারণ আপনার প্যাটার্নটাই এটা, আপনি নিজেও এটার ভুক্তভোগী। আপনি যদি ধরে রাখতে পারেন, জি এগেইন আমি জানি আল্লাহ ভালো জানেন ফিউচার কোথায় যাবে, বাট আমার স্ট্যাটিস্টিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে আপনি বুম করবেন, অনেক বড় জায়গায় চলে যাবেন। দোয়া করবেন। অফকোর্স দোয়া করবো, কারণ আপনার কন্টেন্টের মধ্যে মেসেজ থাকে। জি আপনার কন্টেন্ট শুধুমাত্র ফান না, আপনার কন্টেন্টের মধ্যে মেসেজ থাকে। এবং ওই যে একটা কথা আছে না যে সহমতটা রবীন্দ্রনাথের, যে সহজ কথা যায় না বলা সহজে, সহজ কথা কইতে আমায় কহজে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। এই যে ফার্স্ট একটা ক্লিক করলো এবং এরপরে মনে হলো যে না, এখন থেকে রেগুলার এই জিনিসগুলো করতে থাকি, এরকম কি? না, এরপরে মনে হলো যে আসলে যে আমার কন্টেন্ট, আমার চিন্তাধারা যেরকম, যে আসলে আমি চাই আমাদের দেশের, আমাদের তো সময় শেষ, আমার ফিউচার জেনারেশন যাতে একটা ভালো নেশন পায়, যেখানে তাদেরকে প্রোডাক্টিভ কিছু উপহার দেওয়া হবে। হয়তো সেই দায়িত্ব আমাদের এখন, কারেক্ট। আপনার আমার জি আমার সন্তান হবে ভবিষ্যতে, বা আমার ছোট ভাই আছে, আপনার ফিউচার জেনারেশন আছে, তাদেরকে ভালো কিছু দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। তা আমি জানি না আমার কথায় কিছু হয় কি হয় না, বাট আমার চেষ্টা হচ্ছে এই সিস্টেম চেঞ্জ করা। সিস্টেম চেঞ্জ করেন, আপনি প্র্যাকটিক্যাল যতটুক পারেন ভাই। আপনার এত ডিপার্টমেন্টের দরকার নেই তো, আপনার বাজেট নাই গলা শুকান, আপনার যতটুক বাজেট আছে ওই বাজেটটাই প্রপার ইউটিলাইজ করেন। আপনার এত ডিপার্টমেন্ট দিয়ে কি দরকার? প্রতি বছর নতুন নতুন ডিপার্টমেন্ট খোলে আপনি, হ্যাঁ দরকার কি, আপনি যেটা আছে, যেটা একবারে না হইলি না, ওইটার পিছনে বাজেট দেন, ইনভেস্ট করেন। আপনি একবারে প্র্যাকটিক্যালি শিখান। বাইরে মানুষ শিখতেছে না, বাইরে প্রত্যেক বছর মানুষ নোবেল প্রাইজ পাইতেছে না, এই কেমিস্ট্রিতে, ফিজিক্সে, মানে চিকিৎসা বিজ্ঞানে পাইতেছে না। তাহলে তারা তো কিছু না কিছু আবিষ্কার করতেছে, তারা কিছু না কিছু ইনভেন্ট করতেছে, তার কারণেই তো পাইতেছে। আমার দেশে দেখান লাস্ট কত বছরে কি হয়েছে, আমার দেশে কে কি করছে আমি জানিও না। আমার দেশের কয়টা সায়েন্টিস্ট আছে, কি আছে না আছে, নাই কেন? আপনি চেঞ্জ করেন। আমার আজকে শুরু করেন, আজকের থেকে 25, 30, 50 বছর পরে যাতে আমার যে ফিউচার জেনারেশনরা আসবে, তারা কিছু প্রোডাক্টিভ কিছু পাইতে পারে। এন্ড আমি জানি না আমার কন্টেন্ট দিয়ে এরকম কিছু মিন করি কিনা, বা আমার কন্টেন্টে কোনো ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে কিনা, বাট আমি যেই সূত্রের ভিডিও বানাই, আমি কিসের সূত্র পড়ি? আমি ওই লেখা আমি বললা যাই। তো সূত্রের অ্যাপ্লিকেশন আপনি তো কোনোদিন দেখেন না। আমার আজ পর্যন্ত আমার কোনো টিচার কোনো সূত্রের অ্যাপ্লিকেশন শিখায়নি। আমার ধারণা ওই টিচারও কোনোদিন শিখে নাই। আমি জানি না। যেহেতু উনি আমার শিক্ষক, ওনারা আমার শিক্ষক, ওনাদের নিয়ে আমি এই মন্তব্য করতে রাজি না। ওনাদেরকে আমি যথেষ্ট সম্মান করি। ওনারা হয়তো শিখছে, বাট আমার শিখায়নি। কেন শিখায়নি? আমি জানতেছি না নিউটনের দ্বিতীয় সূত্রটা, F = ma, F = ma। একটা ম্যাথ করো, কইরা যাও, তুমি পাস করছো, A+ পাইছো, লাভ কি আমার? F = ma এর এক্সাক্ট অ্যাপ্লিকেশনটা কি, তুমি আমার শিখাও। অ্যান্ড আমি আমার ব্রেইনে যতটুকু ক্যাপাসিটি আছে, আমি আহামরি অত শিক্ষিত লোক না, আমি যতটুকু পারি আমি চেষ্টা করি যে এটা ফানি ওয়েতে, এটা হচ্ছে রিয়েল লাইফ বা মানে বাস্তবে এটা কিভাবে কানেক্ট করা যায়, একটা সূত্রের প্রয়োগ কিভাবে করা যায়। টিউশনে নিয়ে বেশ কিছু ভিডিও আছে দেখলাম। এটার একটা এক্সপিরিয়েন্স আছে। টিউশন আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে অনেক টিউশন খুঁজছি, আমি কোনোদিন টিউশন পাইনি। আচ্ছা, নেভার এভার। দেন আমি দেখছি যে টিউশনের যে ভিডিওগুলো করি আমি, এগুলো হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের এক্সপিরিয়েন্স থেকে করি। অনেকে দেখতাম যে এই ঝড় বৃষ্টি নেমে যাইতেছে, এই ছাতা নাই কিন্তু ভিজা ভিজা যাইতেছে, কারণ
ওর টিউশন পড়াইতে হবে, একদিন টিউশন না গেলে 300 টাকা কাটবো, ও চলে যাইতেছে। আবার অনেকে আইসা বলতেছে মামা 4 মাস ধরে টিউশন পড়াইতেছি এখনো বেতন দেয় না, কি করে না করে। অনেকে আবার বলতেছে আমার ছাত্রী আমার পছন্দ করে। হ্যাঁ, টিউশনে আমি কিন্তু মানুষের লাইফে কানেক্ট করছি এই জায়গায়, আমার কিন্তু এইগুলো এক্সপিরিয়েন্স না, আচ্ছা। কারণ আমি আমার জীবনে টিউশন পাইনি। আমি প্রচুর টিউশন খুঁজছি, আমি বিভিন্ন গ্রুপে টিউশনের পড় দিছি। অ্যান্ড ইভেন এমন হয়েছে যে আপনার সাবজেক্ট কি, বোটানি না, বোটানি ডিপার্টমেন্টের কারো কাছে আমরা টিউশন পড়াবো না, ওহো, আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সাবজেক্টের কারো হইলে আমরা টিউশন দেব। দেন আস্তে আস্তে আমি ডিসিশন নিয়েছি যে আমি আর টিউশন খুঁজবো না, আমার দরকার নেই টিউশন। কারণ ভাই আমি বোটানি পড়ি, এটা হচ্ছে আমার ফল্ট, যে বোটানি ডিপার্টমেন্টের কারোর কাছে টিউশন দিব না আমরা, আমরা পড়াবো না। আর আমি যেই কথাগুলো শেয়ার করি ওইটা হচ্ছে আমার ফ্রেন্ডদের লাইফ এক্সপিরিয়েন্স আর কি। ওদের থেকে দেখছি যে ওরা বৃষ্টিতে ভিজা ভিজা চলে যাইতেছে টিউশন করাইতে, কেউ আবার বলতেছে এই অনেকদিন পড়াই বেতন দেয় না, অথচ গার্ডিয়ানরা ঠিকই চিল করে বেড়াইতেছে, আমার বেতন আটকায় দিতেছে। আবার অনেকে বলতেছে যে মামা আমার ছাত্রী কিন্তু আমার পছন্দ করে। দেখবেন আমার কন্টেন্টে কিন্তু এগুলো আছে, আমি কিন্তু আমার কিন্তু কিছু নেই, এটা আমি মানুষজনের থেকে নিয়ে আমি বানাইছি। তো পেজের নামটা কেন এরকম হলো? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং। আমি হচ্ছে প্রচুর মুভি দেখি, এন্ড আমি হচ্ছে মনে করেন ক্লিন্ট ইস্টউডের পাগলা ফ্যান। আচ্ছা, ক্লিন্ট ইস্টউডের একটা মুভি আছে দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওই মুভিতে দ্য আগলি ক্যারেক্টারটা কিন্তু ক্লিন্ট ইস্টউডের না, আচ্ছা, ওর ক্যারেক্টারটা হচ্ছে দ্য গুড। ওকে, ও হচ্ছে ব্লন্ডি, হ্যান্ডসাম একটা ম্যান, ওর ক্যারেক্টারটা দ্য গুড। আর দ্য আগলি ক্যারেক্টারটা হচ্ছে ইলি ওয়ালেচের। আচ্ছা, আমার হচ্ছে আগলি ক্যারেক্টারটা এত পছন্দ হয়েছে, টুকু দ্য আগলি ওই ক্যারেক্টারটার নাম। ওকে, এন্ড আমি ওই ক্যারেক্টারটা হচ্ছে, এন্ড আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ওই মুভি দেখার পর আমি আমার ফ্রেন্ডদের সাথে ওই টুকু দ্য আগলির মতো বিহেভ করছি টানা 1 মাস। এত ইন্সপায়ার্ড আমি ছিলেন? এত ইন্সপায়ার্ড হয়েছি, আমি ওটাতে এতভাবে ধারণ করছি যে টুকু দা আগলি কিভাবে কথা বলে, ও কি করে, সেম জিনিসটা আমি আমার ফ্রেন্ডদের সাথে ওরা পরে বিরক্ত হয়ে গেছে যে তুমি তোমার নর্মাল ক্যারেক্টারে ফিরত আসো। পরে আছে আমি যে সময় পেজ খুলতে যাই যে আমি এটাই নিব। এত মুভি দেখেন, এটা কি জানার জন্য নাকি মুভি আপনাকে ধরে রাখতে পারে? আমার ধারণা আপনি মুভি যে ধরনের মুভি দেখেন সেটা খুব, আমরা যে ধরনের মুভি দেখি এই ধরনের মুভি না। না, আমি হচ্ছে এই বাংলা হিন্দি মুভি দেখি না, বাংলা আবার দেখি না এরকম না। বাংলা আমি হুমায়ুন আহমেদের পাগলাটে ফ্যান, আমি কিন্তু ফারুক আহমেদের ফ্যান, আমার ক্যাম্পাসের বড় ভাই ফারুক আচ্ছা। আহমেদ। আমি হুমায়ুন আহমেদের এমন কোন নাটক সিনেমা নাই যেটা দেখিনি। এর বাইরে আমি বাংলা মুভি খুব কম দেখছি, খুবই আচ্ছা। কম দেখছি। আর ইন্ডিয়ান মুভি তো দেখি না, আমি হচ্ছে হলিউড দেখি, কোরিয়ান দেখি, ওকে, তা আমার ভালো লাগে। এন্ড আমি মনে করি আপনি যে সময় একটা গুড ইন্টেনশন নিয়ে একটা সিনেমা দেখবেন, এন্ড আপনার অনেক কিছু শিখার আছে এই জায়গা থেকে। 3 ইডিয়টস তো দেখছেন জি নিশ্চয়ই? জি অবশ্যই। ওইটা একটা বিগ কিক ছিল ফর দ্য সোসাইটি, যে আসলে আমার সন্তান যা হতে চায় তাকে সেটাই হতে দেওয়া উচিত, অবশ্যই ভাই, এবং অবশ্যই। সেটাই আপনি আমাদের করা একটা উচিত। মানুষের উপরে আপনি পুশ করতে পারেন না তো। এখন আমি যদি কই আর যে কিবরিয়া ভাই আপনি এই জায়গায় 10 ঘন্টা বসে থাকবেন, আপনার মন চাইতেছে না, দৌড়ো ভাই কি কোন 10 ঘন্টা না বসে থাকবেন জায়গা, কিন্তু আমি কিন্তু না বইই থাকতে হইব, নাহলে আপনার খবর আছে। এটা কি হইলো বিষয়টা? আমি তো আপনার উপর মানুষের উপর তো জোর জবরদস্তি করা যায় না ভাই। আপনি গরু ছাগলরে পিটায় আপনি একদিকে রাখতে পারবেন। কারেক্ট। আমাদের কিন্তু- আড্ডা একটু ভারী হয়ে গেছে, হ্যাঁ। এবার একটু পাতলা করি। আসলে কোন দল সাপোর্ট করেন আপনি? ব্রাজিল না আমি আর্জেন্টিনা? হচ্ছে ভাই পর্তুগালের সাপোর্টার, কারণ আমি ক্রিস্টিয়ানো রোনালদোর হিউজ ফ্যান। আচ্ছা, হ্যাঁ, সিরিয়াসলি? খারাপ কিন্তু লাগে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ব্রাজিলের না সমর্থক। না, আমি পর্তুগালের সাপোর্ট। ও, কারণ ভাই আমার ফুটবল খেলা দেখা আমি শুরু করছি রোনালদোরে দিয়ে। এখন রোনালদোর হয়তো একটা ব্যাড ফেস চলতেছে, কিন্তু এই রোনালদো ওয়াজ এ বিস্ট। রোনালদোরে তো আমি দেখছি 2010-11 থেকে আমি দেখছি রিয়াল মাদ্রিদে। রোনালদোর সময় তো শেষ হয়ে গেছে, হ্যাঁ, ওর ওয়ার্ল্ড কাপে তো আর খেলা হবে না। না, ওর আর তো খেলা হবে না, Right. ওর বয়স অলরেডি 41 হয়ে গেছে, আর তো পসিবল না। হুম, তবে যাই, আমি রোনালদোর ফ্যান। খারাপ লাগে যে ও একটা বিশ্বকাপ জিতলে ভালো লাগতো, বাট রিগ্রেট নেই, আমি রোনালদোর ফ্যান। রোনালদো কি শুধু প্লেয়ার? রোনালদো এখন একটা ব্র্যান্ড। একটা ব্র্যান্ড, ফুটবলে CR7 ইজ এ গ্রেট ব্র্যান্ড। ব্র্যান্ড। হ্যাঁ, এবং সে তো অনেক কিছু করে গেছে। হোয়াট অ্যাবাউট মেসি? হোয়াট অ্যাবাউট নেইমার? মেসি গোট। আমি রোনালদোর ফ্যান, বাট গ্রেটেস্ট অফ অল টাইম মেসি, এটা আমার অস্বীকার করতে কোনো দ্বিধা নেই। গ্রেটেস্ট ম্যারাডোনাকেও ক্রস হ্যাঁ? করে যাচ্ছে তার মানে? অলরেডি গেছে, গেছে already। অলরেডি গেছে। গ্রেটেস্ট অ্যাথলিট অফ অল টাইম লিওনেল মেসি। আপনি এই লিস্টে গেলে অনেকেই বলবে যে মাইকেল ফেলপস আছে, মোহাম্মদ আলী আছে, ধরেন টাইগার উডস আছে, ওই জায়গা মাইকেল। পেলে কি হবে সেক্ষেত্রে? পেলেও তো একটা পেলের ব্রাজিলের না, ফুটবলার। পেলে ম্যারাডোনা সবাইকে ছাড়াই গেছে মেসি। মেসির দ্বারে কাছে কেউ নেই, মেসি ইজ মেসি। আপনার সময় কি সবসময় মুভি দেখেই কাটে নাকি? না না আরো ভাই, কিছু? আমি কিন্তু সব কিছুর খবরই রাখি, মুভি দেখি, নিউজ দেখি, খেলা দেখি,
সব কিছুরই খোঁজ খবর থাকে। তো ইউনিভার্সিটি আপনি এখন আছেন হচ্ছে 4th ইয়ারে নাকি মাস্টার্স কমপ্লিট করছেন? আমি 4th ইয়ার। এখন 4th ইয়ারে, তার মানে আর ধরে নেওয়া যেতে পারে মাস্টার্স 2 বছরে না 1 বছরে? মাস্টার্স করব না। মাস্টার্স করবেন না কেন? না, অনার্স পর্যন্তই ডান। ওকে, মানে এই শিক্ষার প্রতি আপনার আর কোনো আগ্রহ নাই? এভাবে বলতে চাই না, এভাবে বললে হয়তো বা অনেকে আমাকে অনেকভাবে জাজ করতে পারে, বা অনেকে বলতে পারে যে ও হয়তো আমাদের কি করে। আমি এইভাবে বলতে চাই না, বাট আমার নেই, মানে আমি আমার পার্সোনালি ভাই কাউ, মানে আমি যদি একটু ক্যামেরা দিয়ে তাকায় বলি, কেউ হচ্ছে মানে এটার এইভাবে নেবেন না। আপনাদেরকে বলতেছি না কিছু, এটা আমার টোটালি আমার লাইফের চয়েস, আমার পার্সোনাল চয়েস। আমি আমার ভাই বিতিস না, আমি ডান। এটা হচ্ছে আমার টোটালি পার্সোনাল। বিউটিফুল। আপনি যেটা নেবেন আপনার জীবনের জন্য সেটা আপনারই সিদ্ধান্ত, এবং সেটা ভালোর জন্য অবশ্যই শুভকামনা। এখন আরেকটা মানুষ হয়তো অনেক ভালো করতে পারে, সে আপনার কথা শুনে ইন্সপায়ার হতে পারে রংলি। না না না, রংলি হয় যাতে এটা না হয়, আপনি একটু বলে দিন। না না, আমি বলে দিয়েছি রংলি। আবার একটা মানুষ আমি পড়াশোনা করে অনেক ভালো করতে পারে, সেই সুযোগ কিন্তু আছে। মেসেজটা হচ্ছে যে উনি যে জায়গাটায় বলতে চাচ্ছে যে মানুষ যেই স্বপ্নটা দেখে, যেটা তার জন্য প্যাশন, সেই জায়গাটায় আমরা তাকে পুট করতে পারছি কিনা, এটাই হচ্ছে আমাদের মূল কনসার্নের জায়গাটা। সোশ্যাল মিডিয়াতে আপনি কন্টেন্ট দেখেন, নিশ্চয়ই তো দেখা হয়, স্ক্রল করা হয়, কাদের কন্টেন্ট বা আপনার সমসাময়িক বা যারা বানাচ্ছে কাদের কন্টেন্ট আপনাকে ইন্সপায়ার? আপনাকে নিয়ে কিছু বলার আছে, সেটা পরে বলতেছি। না বলেন, আপনি এখনই বলেন। না, একটু শেষ করি এই যে প্লিজ। হ্যাঁ, কাদের কন্টেন্ট বর্তমানে আমি সালাউদ্দিন সুমন ভাই, সুমন ভাই খুব ভালো কন্টেন্ট, আমাদের দেশের গর্ব। আমি বলি সুমন ভাইয়ের জন্য অনেক দোয়া। সুমন ভাই ইন্টারন্যাশনাল আপনি কন্টেন্ট করতেছেন, আমি চাইবো আপনি সাবটাইটেল অ্যাড করেন, এবং আপনি অনেক ভালো করতেছেন। এখন কিন্তু ভাই ট্রান্সলেটর অ্যাড করা যায়, উনি যদি ট্রান্সলেটর অ্যাড করে ওনার অডিয়েন্স কিন্তু বাইরের আরো বেড়ে যাবে। আমাদের বাংলাদেশের একজন ইন্টারন্যাশনাল ব্লগার, আমাদের আরো বলবো যে এই যে রাফসান্দা ছোট ভাই, ওর তো একটু জনরার ডিফারেন্ট, বাট রাফসান্দা ছোট ভাই রিসেন্ট টাইমে খুবই ভালো করতেছে, খুবই ভালো। ভেরি গুড, এক্সেলেন্ট। জি। এন্ড দেন রাকিব ভাই আরএনএআর, যেহেতু আমি মুভি দেখি, বাংলাদেশে ওনার থেকে বেটার বা কেউ আছে বলে আমার মনে হয় না, মুভি এক্সপার্ট বা মুভি রিভিউয়ার। জি। মেইনলি এই, আর আপনাকে নিয়ে যেটা বলবো, আপনি একটা শো করতেন হ্যালো 8920, অনেক আগে রেডিও। হ্যাঁ, অনেক আগেই। তো আমি হচ্ছে আমার আম্মুর বাটন ফোন আমি চুরি করে আনতাম। আচ্ছা। আইনা আমি হচ্ছে ইয়ারফোন লাগায়া আমি এটা শুনতাম, এই হ্যালো 8920। আমি মানে আই ওয়াজ এ হিউজ ফ্যান এই শো এর। ফেসবুকের সবচেয়ে ভালো ব্যবহার যেটা আমরা করতে পারছি সেটা হচ্ছে আপন ঠিকানা। আপনি কি এটা দেখছেন যে পরিবার ছোটবেলায় হারায় যায়, তারপরে হচ্ছে পরিবারে ফিরে যায়। এখন পর্যন্ত প্রায় 550 মতো ছেলে মেয়েকে আমরা ফিরাতে পারছি সোশ্যাল মিডিয়ায়। আপনি আপনার কন্টেন্ট থেকে সইরেন না, কারণ আপনি জানেন না আপনি কি কাজ করতেছেন। আপনারা দোয়া করবেন। জি, দোয়া করবেন, আর মানে যে কোনো ভালো পরামর্শ দিবেন বড় ভাই হিসেবে, যে রাব্বানি তোমার এইটা হচ্ছে একটু বেলায় না গেছে গা, তুমি এটা একটু ট্র্যাকে আনো ভাই। আপনি এডুকেশন নিয়ে কাজ করতে থাকেন। হ্যাঁ, আপনারা যদি সাপোর্ট দেন ইনশাআল্লাহ ভালো হবে। অফকোর্স সাপোর্ট দিব, কারণ আপনার মাধ্যমে হাজার লক্ষ মানুষ হাসতে হাসতে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ পাবে, যেটা আমাদের দ্বারা অনেক সময় সম্ভব হয় না। সো রাব্বানি ভাই শুভকামনা এবং থ্যাংক ইউ। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসছেন এবং এখন আবার চলে যাবেন। থ্যাংক ইউ ভাই আমাকে এই জায়গায় ইনভাইট করার জন্য। আই এম ফিলিং রিয়েলি অনার্ড। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রাব্বানির মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করে সমাজে মেসেজ দিতে চান, তাদের সামনে বসলে আমাদের ভালো লাগে, কারণ তাদের মধ্যে অনেক বড় সম্ভাবনা লুকিয়ে আছে। কন্টেন্টটা শুধুমাত্র মানে হাসি ঠাট্টার জায়গা না, যে কোনো কিছুই আমরা যখন ক্রিয়েট করব সেটার মধ্যে যেন কোনো না কোনো মেসেজ আমরা ক্যারি করার চেষ্টা করি। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সেই জিনিসটাই ডিসকাস করবার চেষ্টা করেছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।